কি দেখতে পাচ্ছ আয়নাতে? আমরা নিলাম না, ওসব কর্তব্যের হিসেব রাখি না। দেখুন, আমার বলা কর্তব্য তাই বললাম। ওই আয়নাটা আমরা তিন পুরুষ ধরে কেউ ব্যবহার করিনি। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। ওই ঝঞ্ঝাকে আয়নাটা সব কিছু একেবারে জেনে বসে আছে। জয় গুরু। আমি এখন যাই, দেখি আয়না আমাকে কি দেখায়। আরশি কথন, দিব্যেন্দু পোড়েল পরিচালক আর আমাদের ইসমাইল। আমার এই ছবি সম্বন্ধে যত না কিছু বলার আছে, আমার এই মানুষ দুটোর সম্বন্ধে অনেক বেশি বলার আছে। আমাকে যখন ওনারা সিলেক্ট করেন তখন অলরেডি ছবিটা শুটিং শুরু হয়ে গেছে। আমাকে ফোনে বলা হয় যে একটা চরিত্র আছে যেটা আমরা দেবিকা মুখার্জিকে ভেবেছি। তো আমি বললাম, পরিচালকদের কোন স্যার বলি, আগে দাদা বলতাম যখন আমি অনেক ছবিতে কাজ করতাম, এখন স্যার বলি, অন্যভাবে সম্মান দিই। তাহলে স্যার আমাকে একটু শোনাবেন না আমি কোন চরিত্রটা করছি বা আপনারা আমাকে ভেবেছেন? তো উনি নাচ ছেড়ে আমাকে বললেন ফোনে। তো আমার বেশ লাগলো, মনে হলো আমি তো এমনিতেও আমার খুব চুজি হয়ে পড়েছি, তার মধ্যেই যদি একটা চরিত্র এরকম পাই, খুব সামান্য অভিনয় করার হয়তো সুযোগ আছে, কিন্তু সুযোগ আছে। আমি এটা সবসময় দেখি যে সুযোগ আছে। অ্যাক্টিংও ভালো করেছি, কারণ আমি যখন ডাবিং করেছি কিন্তু দেখিয়েছি। আর এখানে যারা যারা আছে তারা ক্ষমা চাইবো, দেবাশিস দা, তাই তো? না হ্যাঁ হ্যাঁ, ওনার সঙ্গে অভিনয় করলাম। না না না, এটা না, সেই শুটিং করেছি আবার এখন দেখলাম, ভুলে যাচ্ছি না। তো সেরকম আর কি, সব স্যারেদের সব দাদাদের আমার প্রণাম, ভালোবাসা। এসে গেছি আজকে ট্রেলার এবং মিউজিক লঞ্চে আরশি কথনের এই ছবিটা। এই ছবিটা 2023 সালে শুটিং করেছিলাম আমরা। তো সেখান থেকে তারপরে আজকে 2025 নানান রকম কি বলবো, নানান রকম ব্যারিয়ার্সের মধ্যে দিয়ে আমরা ক্রস করে এসেছি। অনেক রকম থাকে, আপনারা জানেন। তো আপনাদের দিতে পারছি। আর এই ছবিটা নিয়ে এতটুকুই বলার আছে যে আমরা খুব কষ্ট করে সবাই মিলে এই কাজটা করেছি, এবং যেটা সৌরভদাও বলল, ইসমাইলদা আর দিব্যেন্দুদা আমাদের জাস্ট দুজনকে খুব, শুধু দুজনকে নয় পুরো টিমকে খুব যত্ন করে এই কাজটাতে আমাদের সবাইকে এত কমফোর্টেবল ফিল করিয়ে কাজটা হয়েছে, সেটা আর মানে বলার ঊর্ধ্বে। তো আমাদের ইসমাইলদাকে তার জন্য আমি খুব ধন্যবাদ জানাই, এবং দিব্যেন্দুদা আমি ওনাকে অনেক দিন ধরে চিনি এবং আমি অনেকগুলো কাজও করেছি ওনার সঙ্গে, কিন্তু এই কাজটা সামহাও খুব স্পেশাল আমার জীবনে, সেটা দিব্যেন্দুদাও জানে। এই ছবিটা দেখুন, একদম মানে যেটা বরুণ বললো আমি তার সঙ্গে একমত। যে কোনো বড় ছবির সাথে এই ছবিটা কম্পিট করতে পারে। আর বলেছিলাম 2023 সালে সৌরভ শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে, এটা একটা বড় কথা। আর আমার এটা প্রথম, সেই অর্থে আমার প্রথম
কাহিনী চিত্র ফিচার ফিল্ম, যেটা মুক্তি পাচ্ছে। ছবির ওই ভিন্ন ধরনের গল্প কিংবা এখনকার গল্প, এই তথ্যে আমি বিশ্বাসী নই। বহুদিন আগে বহু বিশিষ্ট পরিচালক এমন অনেকেই আছেন, রাজেন তরফদারের মতন পরিচালকও আছেন, তিনি এই এখনকার কন্টেন্ট নিয়ে অনেক বছর আগে কাজ করেছেন। কিন্তু দিব্যেন্দুদা খুব বাস্তববাদী এবং দিব্যেন্দুদা সবসময় একটু অন্যরকম কিছু ভাবে। আগে বলুন। মানে শরীর স্বাস্থ্য কেমন আছে? একদম। মধ্যিখানে একবার বাড়িতে পড়ে গিয়েছিলাম, অন্তত 2 মাস মতন ডাক্তার বলেছিল শুধু বাড়িতে শুয়ে থাকবেন, বই পড়বেন, মিউজিক শুনবেন। তার কথাই শুনেছি, কিন্তু ভীষণ বোর হয়েছে। যতই বই পড়ি আর এই করি, মানে শরীর ভালো না থাকলে মন টনও ভালো থাকে না, ইনফ্যাক্ট কারোরই না, শুধু আমার কেন। এখন তো ঠিক হয়ে গেছি, শুটিংও করলাম সেদিন একটা ওটিটি প্ল্যাটফর্মে। ইভেন্টে তো যেতে হয় যখন মানুষের ভালোবাসা পাই, বা যারা অর্গানাইজ করছে তারা যখন যোগাযোগ করে তখন তো যাই। ঠিক আছে, সব মিলিয়ে। আজকে একটা নতুন মুভির মিউজিক লঞ্চ হচ্ছে, নতুনদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন লেগেছে? নতুনদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমি সবসময় বলবো ভেরি ইন্সপায়ারিং। আমি চাই যে ওদেরকে আমি ইন্সপায়ার করি। আমি পুরনো আর্টিস্ট, পুরনো দিনের শিল্পী, সবসময় যে দেবিকাদি যখন সেটে থাকবে বা যে ছবি করি না কেন, সেই ছবিতে যেন আমার আন্তরিকতার ছোঁয়াটা যেন ওরা পায়। এরকম না ভাবে যে বাবা ও তো এই ছবি হিট করেছে বা অমুক কাজ করেছে, সেই জন্য ও হয়তো ভালো ব্যবহার দিচ্ছে না, এটা যেন আমার সম্বন্ধে না ভাবে। মানে মায়ের মতো পুরো যেরকম আগলে রাখতে হয়। মা দিদি মানে ভালোবাসাটা দিতে চাই। লাভ অ্যান্ড অ্যাফেকশনটা আমাদের অনেক বেশি ছিল তো আমাদের সময়, কাজে ওটা হঠাৎ আমি হারাবো বা কার জন্যই বা হারাবো বা কেনই বা হারাবো, এতটা প্রফেশনাল হতে চাই না। আমি অফকোর্স প্রফেশনাল, কিন্তু মানুষের সঙ্গে ব্যবহারের জায়গাতে আমি হতে চাই না, ভালো লাগে না। তার কারণ হচ্ছে কি, আমি আমার ব্যাকগ্রাউন্ডটাই এমনভাবে আমার গ্রুম করা হয়েছে যে আমি একটু আছি এরকম, ছেলে মানুষটাই আছে। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে কিছুদিন ধরে একটা চলে স্ক্রিনিং কমিটি ভার্সেস দেব, যেটা এখন কিছুদিন ধরে চলছে, তো সেই ক্ষেত্রে কি বক্তব্য বলে মনে হয়, মানে সিনিয়র আর্টিস্ট হিসাবে বা আগেকার দিনে যে অভিনেত্রী হিসাবে আপনি কি বলতেন এইখানটাকে? এই প্রশ্নটা ডিফিকাল্ট বলবো না, অফকোর্স, বাট দেব এখন যে জায়গায় পৌঁছে গেছেন, সেই জায়গা থেকে ওনার চিন্তাধারা একটা ব্যবসায়িক ব্রেন কাজ করে, মানে ব্যবসাটা, বিজনেসটাকে উনি ভালো বোঝেন। সো দ্যাট ওনার ভাবনা চিন্তাকে আমি খুব মন থেকে অ্যাকসেপ্ট করি। ইন্ডাস্ট্রি এমন একটা ভীষণভাবে ক্রেজ দেবের এখন, এটাও বুঝি যখন আমি নানান রকম জায়গায় যাই, ইভেন্ট থেকে আরম্ভ করে। দিদি, দেবের সঙ্গে আপনার কোনো ছবি হলে আমি দেবের তো হিরোইন হতে পারবো না, কিন্তু দেবের প্রোডাকশনে যদি কখনো আমাকে ডাকে, আমি তো 100 বার যাবো। আমি নিশ্চয়ই সেরকম চরিত্র ভালো থাকলে ওর প্রোডাকশনে কাজ করতে চাই। ভাবনা চিন্তাগুলো আমার। আচ্ছা, আমার লাস্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে আগে যখন রাতারাতি আপনাকে দেবিকা বানিয়েছিল, তো সেই দিনগুলোর কথা মনে পড়ে? পড়বে না, কৃতজ্ঞতা বোধ থাকবে না? আমি বারবার মনে করিয়ে দিই মানুষকে, আমি কিন্তু আগেকার দিনের শিল্পী, হয়তো 70, 80, 90 বছর আগের নয়, কিন্তু আমি পুরোনো দিনের শিল্পী। এটা কিন্তু খুব সম্মানীয় কথা। যারা এই কথাটা বোঝেন তারা বোঝেন যে দেবিকা কেন এই কথাটা বলছে। আমরা যত ছবি হিট দিয়েছি, যত ভালো ভালো গল্পের মাধ্যমে আমরা প্রকাশিত হয়েছি, মানে ভালো ভালো চরিত্র করে মানুষ আমাকে মনে রেখেছে, তো এই কৃতজ্ঞতা তো আমার কাছে আছে, মানে আমার ভিতরে থাকবে, বারবার না বললেও অন্তরে থাকবে। যেমন মা বাবাকেও মানুষ বলে, কোনো মানুষের ভোলা যায় না বা ভোলা উচিত না, কৃতজ্ঞতা বোধ
যে আমার মা, এই আমার বাবা, তেমনি ইন্ডাস্ট্রিতে আমাদের মা বাবা হয় যারা ভালো সুযোগ দেয়। তো আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। বাঞ্ছারামের বাগান তখন ছিল, হয়তো হিরোইন কেন্দ্রিক নয়, কিন্তু উনি যে চরিত্রটা দিয়েছিলেন এখনো মানুষ আমাকে মনে রেখেছে। যে মনে রাখাটাই তো আসল। একটা চরিত্র করলাম, মানুষ এখনো বলে আপনার সেই বাঞ্ছারাম দেখেছিলাম, আপনার ছোট বউ দেখেছিলাম। এগুলোই তো আমার প্রাপ্তি, এগুলোই তো আমার পাওনা। বাঞ্ছারামের বাগান এমন একটা ছবি যেটা মানে আজীবন মানে চিরসবুজ হয়ে থাকবে, কখনো পুরনো হবে না। এবং আরও অনেক মুভি আছে, যেমন গুপি গাইন বাঘাবাইন থেকে শুরু করে থেকে সোনার কেল্লা থেকে শুরু করে প্রচুর মুভি আছে, এগুলো বলা যাবে না। তো যে ছোট আর্কাইভাল ভ্যালু আছে, এইসব ছবি আর হবে না। এবং এই ধরনের পরিচালক তো সম্মানটা তো তাকে, স্যালিউট তো তাকে, যে পরিচালক প্রডিউসার যে মনোনীত করেছেন সেই ছবিতে। কারণ আমি তার আগে তো এমন কিছু ছবি করিনি যে তার জন্য ওনার দৃষ্টিভঙ্গিতে আমি আসতে পেরেছি। একদম। তার জন্য আমি কৃতজ্ঞ। একজন পরিচালকের দৃষ্টিতে দেবিকা আসতে পেরেছে এবং তিনি আমাকে দিয়ে সেই পারফরমেন্সটা করিয়ে নিয়েছেন। এই কৃতজ্ঞতা বোধ না থাকলে কোনো কাজ হয় না। আমি করলাম, আমি সব, আমি আই ডোন্ট বিলিভ। বছরের নতুন মুভি কি বলবে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। নতুন বছরে নতুন কিছু পাওয়াটাই ভালো লাগে, এবং সেটা মুভি একটা আমরা উপহার পাচ্ছি এবং রিলিজ করছে, এটা খুবই ভালো লাগে। দীর্ঘ অপেক্ষিত আমাদের এই ছবিটা, আমরা অপেক্ষা করেছিলাম এবং এটা একটা পুরো সারপ্রাইজের মতন এই বছরের শুরুতেই যে পাবো সেটা আশা ছিল না, কিন্তু পেয়ে গেছি। সেটা একটা খুব বড় নিউজ। তুমি এই মুভিতে গানও গেছো প্লাস অভিনয় করতো, ওই যে গানগুলো যদি এক লাইন একটু দর্শকদের উদ্দেশ্যে শোনাও। বলে দেওয়া যেটুকু যায়, বলে দেব সবই সারায়, বাকি থাক অল্প আজ, মিলবে মন সে আশায়, হঠাৎই চুপি সারে বেড়েছে গল্পটা, শুনেছি ভালোবাসা মানি যে কল্পনা, আমি যত্নে রাখি কখন দূরে আসে আমি তোমার, তুমি তাকে আদরে রাখছি। এবং আমার লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে, এই বছর মানে দেবিকা ম্যাম এই মুভি থেকে আবার কাম ব্যাক করছে, তো ওনার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স কীরকম? ওনার সঙ্গে অ্যাকচুয়ালি আমাদের আমি জানি না তোমারও ছিল না, হয়তো আমাদের পোর্শনে ছিল না, ওনার একটা ব্যাক স্টোরি দেখানো হচ্ছে এখানে, তো সেই ওটাতে উনি ছিলেন। তো ওনার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স বলতে আমরা অনফিল্ড পাইনি ওনাকে এখানেই পেলাম। আজ মানে অফ স্ক্রিন পেয়েছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বছরের নতুন ছবি আসছে, কি বলবেন? একটাই কথা বলবো, প্রথমে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। অনেক ছবি তো আসছে, তার মধ্যে এই ছবিটাও আসছে। আপনারা নাম শুনেই বুঝতে পারছেন, আরসি কথন মানে আয়না কথা বলবে। এই ছবির গল্প অনেকে মোটামুটি আমি বাড়িতে একটু বলছি, যেমন বাড়ির গৃহকর্তা আমি, আমার স্বভাব হচ্ছে অ্যান্টিক সব কিছু নিয়ে আসা। আমি কিউরিও সব থেকে এই একটা ড্রেসিং টেবিল বিশাল বড় আয়না নিয়ে এসে ফেসে গেছি। এই আয়না নানান রকম তার কেরামতি দেখাচ্ছে, যে কেরামতি দেখতে গিয়ে আমার মেয়ে গল্পের নায়িকা সেও এফেক্টেড হয়ে গেছে। আমি ডাক্তার কবিরাজ ধ্যান করেও তাকে সারাতে পারছি না। এই নিয়ে গল্প এগিয়েছে, কিন্তু এত সুন্দর গল্পটা। এবং আজকাল এখনকার দিনে যে ছবিগুলো আপনারা দেখেন মানে প্রচুর বাজেটে, আমাদের ছবির বাজেট অত না, কিন্তু আমাদের ছবি সেই সব ছবির সঙ্গে কিন্তু কম্পিট করতে পারে। আমি বলছি আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন। আর আমি তো এই প্রথম পরিচালক দিব্যেন্দুর সাথে কাজ করলাম, দিব্যেন্দু কোরেল, অত্যন্ত ভালো পরিচালনা তার। এই জন্য বলছি ভালো, যে আগে থেকে সব কিছু অর্গানাইজ, মানে যে সে সব কিছু রেডি করে আসে, আমাকে ফিল্ডে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না, কখন কি হবে না হবে, যেগুলো আমরা এখনকার অনেকের সাথে কাজ করতে গিয়ে ভুক্তভোগী হচ্ছি। তো যাই হোক, আবার এখন অনেক নতুন ছেলে মেয়েও ভালো ভালো ডিরেক্টর রয়েছে, আমি তাদের সাথেও কাজ করি। কিন্তু এ অনেক পুরনো পরিচালক, কিন্তু আমি তো এর সঙ্গে প্রথম কাজ করলাম।
আর একটা বড় কথা হচ্ছে যে এত সুন্দর এনভায়রনমেন্ট, এই যে আমাদের প্রযোজক ইসমাইল ভাই, ওকে প্রযোজক বলে মনে হবে না, ও কখনো প্রোডাকশন বয়, কখনো আমার বন্ধু, কখনো ক্যামেরা লাইট লাগাচ্ছে, মানে ও একদম অন্যরকম মানে পুরো ঘরোয়া লোক। ঘরোয়া লোক। আর এত সুন্দর এখানে প্রত্যেকটা শিল্পী সবাই, আমরা এতটা একান্ত হয়ে গেছিলাম না, যখন শুটিংটা শেষ হলো মন খারাপ হয়ে গেল যে শুটিংটা কেন শেষ হলো। আজকাল এটা পাওয়া যায় না, এখন না কর্পোরেট ওয়ার্ল্ড এসে গেছে। আমরা যে সব সময় আমার যে পুরনো ছবিগুলো, তখন একটা ফ্যামিলিয়ার ব্যাপার ছিল, এখন নেই। এখন যেন আমাদের ইন্ডাস্ট্রিটা না একটা কেমন যেন যন্ত্রের মতো, আমি টাকা কামালাম, আমি গেলাম, আমি আমার টাইম বুঝে দিলাম, আমি কাজটা বুঝে দিলাম, আগে থেকে সব এসে গেল, তুমি এখান থেকে ওই করো, মেপে সব। এখানে সেটা নেই, এটা একদম আগের গন্ধ পেলাম, আগের সব কিছু পেলাম। এবং যার জন্য ছবিটা, একটা ছবি হৃদয় দিয়ে হয়, ছবি অঙ্ক করে হয় না, এটা হৃদয় দিয়ে বানানো ছবি। আপনারা হলে যান, দেখুন, আমি কথা দিচ্ছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে অনেক। বিধি নিষেধ নেই, মানে ওরকম ভেদাভেদ নেই। সিরিয়াল কিংবা সিনেমা কিংবা টেলিফিল্ম সব কাজটাকেই কি থিয়েটার, আমার সেই জায়গা থেকে আমি গ্রহণ করি। থিয়েটারের শো থাকলেও খুব আনন্দ হয়, মজা লাগে যদি সেই চরিত্র আমার গ্রহণযোগ্যতা পায় মানুষের কাছে। যে কাজটাই করি না কেন সেটা যদি একটা মানুষও দেখে তবেই আমার সেই কাজের প্রতি মনে হয় সার্থকতা। আর এই ছবিটা আশি কথনও তাই। আশি কথনের চরিত্রটি নিয়ে প্রথমত ইসমাইলদার কাছে ধন্যবাদ দিব্যেন্দুদার কাছে, এবং চিত্রনাট্যকার পরিচালক দিব্যেন্দু পোরেল। দিব্যেন্দুদা যেভাবে পুরো ছবিটিকে সাজিয়েছেন এবং ওই আমজনতা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য যেভাবে নির্মাণ করেছেন, এবং শ্রদ্ধেয় শ্রী দেবদা অসাধারণ সঙ্গীত পরিচালনা করেছেন, তার ভীষণ সুন্দর কিছু মেলোডি গান আছে। এবং এই ছবির হিরো যে সৌরভ, তাই অভিনয়ের পাশাপাশি এই ছবিতে গান গেয়েছেন, বরাবরই খুব ভালো গান গায়ক। তো সুতরাং সেই জায়গাটা থেকে অনেক কিছু এই ছবিতে পাওনা আছে, এবং প্রচুর আমার পছন্দসই শিল্পীরা অভিনয় করেছেন। শুটিং করতে গিয়ে সেই পরিবেশটা পাওয়া গেছে, আনন্দ করে কাজ করেছি। থ্যাংক ইউ। আজকে যে আপনার প্রডিউস করা মুভি যে ট্রেলার লঞ্চ এবং সং লঞ্চ হচ্ছে এবং যে রিলিজ করতে কেমন লাগছে সব মিলে? খুবই আনন্দিত হচ্ছে। আমার প্রোডাকশনের অনেক ছবি কাজ হয়েছে, কিন্তু এটা প্রথম আমার ফিচার ফিল্ম। এই ছবিটা আগামী 6 তারিখে মুক্তি পাচ্ছে, ফেব্রুয়ারি 6 তারিখে। ছবির নাম হচ্ছে আশিকত, আর আমার প্রোডাকশনের নাম হচ্ছে ইসমাইল ফিল্ম প্রোডাকশন। আর আমি ছবিটা প্রডিউস করেছি, আমার নাম হচ্ছে ইসমাইল মল্লিক। আর আজকে যে ট্রেলার বা গান লঞ্চ হলো, আপনারা এই গানটাকে দেখতে পাবেন i3 মিউজিকে। সবাই লাইক করবেন, দেখবেন। i3 মিউজিক অলরেডি গান আপলোড হয়ে গেছে, চালুও হয়ে গেছে। তা ছবির সম্পর্কে তো কিছু বলার নেই, সবাই তো আর্টিস্ট বলে দিয়েছে। আমার একটা কথা, এই ছবির নাম হচ্ছে আশিকত, অন্যরকম ছবি। এটা আয়নাকে কেন্দ্র করে, মানে আয়নায় যে কী হচ্ছে সেটা নিয়ে একটা ছবি, আর কিছু নেই এই ছবিতে। এইটুকু সাসপেন্স, থ্রিলার আর একটু হরর টাইপ। ওকে, থ্যাংক ইউ। আপনার নামটা বলবেন? আজকে ইসমাইল ভাইয়ের প্রডিউস করা ফিচার ফিল্ম, যার থেকে ট্রেলার এবং মিউজিক লঞ্চ হলো, এবং আগামী 6 ফেব্রুয়ারি মিউজিক লঞ্চ। তো কেমন লাগছে এখানে এসে আজকে? আমার ইসমাইল মল্লিক প্রযোজিত যে মুভিটি নাম হলো আশিকত। আশিকতের ট্রেলার লঞ্চে দেখলাম, ট্রেলার লঞ্চ। তো আমার খুব ভালো লাগলো, দেখতে খুবই ভালো লাগলো, এবং তাদের জন্য খুবই শুভকামনা। এবং অনেক সৃজনশীল মানুষ এটার সাথে জড়িত আছেন, যেমন আমি ব্যক্তিগতভাবে দেব, মিউজিক ডিরেক্টর দেব আছে, সঞ্জিত আছে, ফাইলিংস, তারপরে দেবেন্দ্র যা যিনি পরিচালনা করেছেন। তো সবাই মিলে সব অনেক সৃষ্টিশীল লোক, ক্রিয়েটিভ লোক এটার সাথে জড়িত আছেন। আমি মনে করি যে একটা ভালো কাজ হবে। আমি আশা রাখছি একটা সুন্দর কাজ এবং ভালো কাজ দর্শকরা পেতে যাচ্ছে। থ্যাংক ইউ। রোড হাউসে যে একটা আরশি কথনের যে ট্রেলার লঞ্চ এবং মিউজিক লঞ্চ হচ্ছে, এবং এখানে অনেক দিন বাদে দেবিকা ম্যাম কাম ব্যাক করছে ফিচার ফিল্মে, অল ওভার প্রোগ্রাম নিয়ে এবং সব কি বলতে চান? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম কথা, আমি কলকাতায় খুব নতুন। আই লেফট ইন্ডিয়া 1987। আমার পড়াশোনা সুইজারল্যান্ডে, ওখানে তারপর কাজ করেছি বায়োলজিস্ট হিসেবে, পরে জার্মানিতে কাজ করেছি। আর তারপর ইন্ডিয়াতে ফিরে আমি ছিলাম হায়দ্রাবাদে, পরে ব্যাঙ্গালোর, চেন্নাই। এখন কলকাতায় এসে আমি অত সিনেমা আগে অত দেখার সুযোগ হয়নি। এইবার আমার বন্ধুরা যারা রয়েছেন সব সঙ্গে আজকে রয়েছি, আমার সঙ্গে আমার অতি প্রিয় স্বাস্তিক একগিয়ে ধরে নিয়ে গিয়ে দুজনে সিনেমা দেখে সব আমরা জেনে গেছি। তো আজকে দেবীকে আমাকে পেয়ে এতদিন বাদে কি প্রচণ্ড ভালো লাগছে। স্বপ্নের একজন কুইনকে সত্যি সামনে দেখা, তার আবার কাজ করার ইচ্ছে জানতে পেরে আই থ্যাঙ্ক এই প্রোডাকশন হাউসকে, যেখানে মিস্টার পোরেল কাজ করেছেন তার ফ্যান্টাস্টিক স্ক্রিপ্ট নিয়ে, এবং আমাকে সুযোগ করে দিয়েছেন
দেবসেনের বাড়িতেই আলাপ। সেদিনকে আমরা টেক নিচ্ছিলাম, পরিষ্কার মনে আছে। উনি এলেন, ওর পছন্দ করে একে তোমাকে ভায়োলিন বাজাতে হবে। সেই থেকে সূত্রপাত। তারপর মাঝখানে ওর কিছু কাজও আমি মিউজিক ডিরেকশন দিলাম, যেগুলো মোটামুটি খুব ভালো কাজ করেছে। তো এইখানেই মানুষের মধ্যে বন্ধুত্বের বন্ধন এগিয়ে চলে, and we collaborate with each other. So of course দেবিকা ম্যাম আজকে আমাদের সঙ্গে রয়েছে, আচ্ছা বড় পাওয়া কিনা বলো। স্বপ্নের সেই ছবিতে দেখেছি, বড় স্ক্রিনে দেখেছি, আজকে পাশে দেখছি। আর কি পোলাইট, কি জেন্টল, বলতেই হবে প্রত্যেককে, অত একজন বড় আর্টিস্ট। থ্যাংক ইউ ফর আস্কিং দিস বিউটিফুল কোয়েশ্চেন। থ্যাংক ইউ। এবং বার্লিন অর্কেস্ট্রা, সিম্ফনিক অর্কেস্ট্রা উনি কন্ডাক্ট করেন, ক্যালকাটা ফিল্ম অর্কেস্ট্রা উনি ক্রিয়েট করেছেন। তাছাড়া সারা পৃথিবীতে উনি বাজান, এবং ওনার বাজনা ছাড়া আমার মিউজিক হয় না, কারণ আমরা খুব ছোটবেলা থেকে করবো আমার দাদার মতো। তো এই যে সিনেমার মিউজিকে সব থেকে বড় অবদান বলবো দিব্যিন্দু আমাকে যে মিউজিকের কাজটা দিয়েছে। তা আমি বেসিক্যালি কমার্শিয়াল মিউজিক, SBF, জামাই জাসুবির, তারপর ভিলেন, তারপর যেসব সিনেমার মিউজিক করেছি সেখানে ঠিকু চাকুর ওই ধরনের গান হতো। কিন্তু আজকের দিনে সেই সব সিনেমা হওয়া সব হিরোরা হয়ে গেছে প্রডিউসার। তো সেইখান থেকে বেরিয়ে গিয়ে সিনেমা, কমার্শিয়াল সিনেমা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ঘটনা